আপনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন সৌমি দেবী? মানে মানে আপনি কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। তাই আমি আবারও আপনাকে একবার অনুরোধ করছি, আদালতে আপনি সত্যি কথাটা বলুন। অন্য কারোর অপরাধ নিজের ওপর নিয়ে আপনি শুধুমাত্র তাকে সুরক্ষা দিচ্ছেন না, আপনাদের মতো আরও অনেক অনেক মহিলার জীবন বিপন্ন করে তুলছেন। এসব এসব কি বলছেন আপনি? কি বলছেন অন্যান্য মহিলার জীবন বিপন্ন মানে? আমি নই স্যার, একটু সময় দিন, সমস্ত কথা সৌমি দেবী বলবেন। না, আমি আর কিছু বলতে চাই না। যা বলার তো আগেই বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলবো না, আমি বলতে চাই না। আপনি হয়তো মনে করছেন প্রফেসর সুকান্ত সেনকে শেষ করে দেওয়ার পর আপনি এই চক্রটাকে আটকাতে পারবেন, কিন্তু না, তা আপনি পারবেন না। যে চক্রের মধ্যে আপনারা পড়ে রয়েছেন সেই চক্রে প্রফেসর সুকান্ত সেন একজন নিতান্ত ঘুঁটি মাত্র। আসল মাস্টারমাইন্ড অন্য লোক, যে সেদিন প্রফেসর সেনের সাথে দেখা করতে তার ঘরে এসেছিল। আর আপনি হয়তো এটা জানেন না সৌমি দেবী, প্রফেসর সেন ছাড়াও সেই মাস্টারমাইন্ডের এরকম আরও অনেক ঘুঁটি আছে, যাদের মাধ্যমে এই চক্র সে চালিয়ে যাবে। অনিকেতের কথা শুনে সৌমি চুপ করে কাঠঘরে দাঁড়িয়ে থাকলে সরকার পক্ষের উকিল অমিতেশ মুখার্জি কিছু একটা বলতে যাচ্ছিলেন। অবজেকশন মাই লর্ড। অবজেকশন ওভাররুলড। অনিকেত বাবু, আপনি কি বলতে চাইছেন সেটা আপনি আদালতকে পরিষ্কার করে জানান। আমি যে কথা বলতে চাইছি সেটা সত্য না মিথ্যা সেটা প্রমাণ করার জন্য সৌমি দেবীর বয়ানটা ভীষণ রকমের দরকারি। আমি সেই কারণেই তাকে তার মুখ দিয়ে বয়ানটা বলাতে চেয়েছিলাম, কিন্তু তিনি যখন কিছু বলতে রাজি নন তখন আমি আর নতুন করে কিছু বলবো না। শুধুমাত্র আমার শেষ প্রচেষ্টা হিসেবে আমি অনিন্দিতাকে একবার কাঠগড়ায় ডাকতে চাই। এই শেষ একটা সুযোগ আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আর নয়। আপনি যদি এই কেসের কোনো রকম সাক্ষ্য প্রমাণ দিতে না পারেন তাহলে আপনি আমাদের ভুল পথে চালিত করছেন বলেই মনে করব। ধন্যবাদ ধর্মাবতার, আমি কথা দিচ্ছি এই অনিন্দিতা দেবীকে জেরা করার পর আমি আর কিছুই বলবো না। আপনি যা বিচারের রায় শোনাবেন আমি বিনা বাধায় সেটা মেনে নেব। এই সব কিছু আলাপ আলোচনার মধ্যে অনিন্দিতা ধীর পায়ে গিয়ে কাঠগড়ায় ওঠে, আর অনিকেত তার কাছে এগিয়ে এসে বলে, আচ্ছা অনিন্দিতা দেবী, আপনি তো সেদিন ওই হোটেলেই ছিলেন যে সময় আপনার বান্ধবী সৌমি দেবী প্রফেসর সুকান্ত সেনকে খুন করেন বলে অভিযোগ। ঠিক সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি সেই সময় আমাদের ঘরেই ছিলাম। আসলে পরের দিন আমাদের চেন্নাইতে একটা সেমিনার অ্যাটেন্ড করতে যাওয়ার কথা ছিল, সেই সব ব্যাপার নিয়ে একটু পড়াশোনা করছিলাম। আচ্ছা, যখন সৌমি প্রফেসরের ঘরে গিয়েছিলেন তখন কি প্রফেসর নিজে ফোন করে ডেকেছিলেন নাকি সৌমি নিজে থেকেই গিয়েছিল? না স্যার, ফোন করেছিলেন, কোনো এক কারণে ওকে ডেকেছিলেন। কিন্তু তাহলে আপনাকে না ডেকে সৌমিকে ডাকলেন কেন? সৌমি দেবী তো তার জবানবন্দিতে বলেছেন প্রফেসর সুকান্ত সেন নাকি তার থেকে আপনাকে বেশি পছন্দ করতেন, আর ঠিক সেই কারণেই। না না, এরকম কোনো ব্যাপার নয় স্যার, আমাদের দুজনকেই সমান স্নেহ করতেন। আচ্ছা, আপনার একবারও কৌতূহল হয়নি যে প্রফেসর সুকান্ত সেন সৌমিকে একা ঘরে ডেকে কি বলছেন সেটা জানার জন্য?
না, ঠিক কৌতূহল নয়, তবে বেশ কিছুক্ষণ সৌমি না ফিরে আসায় আমি একবার ওর খোঁজে স্যারের ঘরেই যাচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই সৌমি হুড়মুড় করে আমাদের ঘরে আসে, আর আমি যেন কোনোভাবে ওই ঘরে না যাই সেটা বলে ও আবার চলে যায়। কেন? সৌমি চাইনি যে আপনি ওই ঘরে যান? তার সঠিক জানি না, তবে সৌমি আমাকে সেরকমই বলেছিল ও ফিরে না আসা পর্যন্ত আমি যেন আমাদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখি, শুধুমাত্র ও ছাড়া অন্য কেউ ডাকলেও আমি যেন ঘরের দরজা না খুলি। এরকম বলার কারণ কি হতে পারে আপনার মনে হয়? ঠিক জানি না, তবে সৌমিকে আমি যতদূর চিনি তাতে ও কোনো সিদ্ধান্ত যথেষ্ট ভেবেচিন্তেই নেয়। সচরাচর ওকে কোনো খামখেয়ালি ভুল সিদ্ধান্ত নিতে আজ অবধি দেখিনি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি। যাক, তাহলে এবার অনিন্দিতার ওপরে সৌমির মনে কতটা ঈর্ষা ছিল সেটা আপনি বুঝতে পেরেছেন আশা করি। এবার সৌমি দেবী যে খুনটা করেছে সেটা স্বীকার করে নিতে আপনার কোনো অসুবিধা হবে না। 1 মিনিট স্যার। আচ্ছা অনিন্দিতা দেবী, আপনি কি মদ খান? এই যেমন ধরুন হুইস্কি? না, কখনোই না। সৌমি খায়? দেখুন, কলেজে কখনো সখনো বন্ধু বান্ধবরা মিলে খেলেও সেটা নিশ্চয়ই এখানের জন্য বিচার্য নয়, আর স্যারের সামনে সে কাজ কখনো করতেই পারে না। না, একদমই নয়। কিন্তু অনিন্দিতা দেবী, একটা ব্যাপার কি আপনি জানেন? সেদিন আপনার সাথে দেখা করার জন্য একজন ভদ্রলোক এসেছিলেন। তার নাম, না থাক, নাম আর বলবো না। আমার সাথে দেখা করার জন্য কলকাতার হোটেলে কেউ এসেছিলেন? কে ছিলেন তিনি? আমি তো কিছু জানি না। সে কি, আপনি জানেন না? সৌমি দেবী আপনাকে কিছু বলেননি? কি সৌমি দেবী, আপনি কিছু বলেননি? কই না তো, সৌমি তো আমাকে এ ব্যাপারে কখনোই কিছু বলেনি, বরং উল্টেও আমাকে বলেছিল আমি যেন কিছুতেই ওই ঘরে না যাই। বুঝতে পারছি। সৌমি দেবী আপনাকে যথেষ্ট হিংসা করতেন, তাই আপনার এত ভালো সিঙ্গাপুর যাওয়ার সুযোগটা উনি মাঝপথে ভেস্তে দেন। সিঙ্গাপুর? না তো, আমাদের পরে তিনি তো চেন্নাইতে যাওয়ার কথা ছিল একটা সেমিনারের প্রেজেন্টেশন দিতে। আপনারা কোথায় যাচ্ছেন? কোনো ইউনিভার্সিটিতে নাকি কোনো এডুকেশনাল অর্গানাইজেশনে? তার ব্যাপারে বিস্তারিত আপনি জানেন? না, বিস্তারিত আমি জানি না। ওখানকার সমস্ত কাগজপত্র স্যারের কাছেই ছিল। তিনি বলেছিলেন আমাদের শুধুমাত্র প্রেজেন্টেশনটা তৈরি করতে, বাকি ওখানকার অথরিটির সঙ্গে কথাবার্তা তিনিই বলেছিলেন। তাই সে ব্যাপারে আমার বিশেষ কিছু জানা ছিল না, আমি খুব একটা খুঁটিয়েও দেখিনি। আচ্ছা, সৌমি দেবী জানতেন? আমার সে কথা মনে হয় না, কিন্তু আপনি হঠাৎ সিঙ্গাপুরে যাওয়ার কথা কেন বললেন? সে কথা আমি একটু পরে বলছি। আমি এরপর ওই হোটেলের ম্যানেজার সুন্দরলাল বাবুকে আরেকবার কাঠগড়ায় ডাকতে চাই। এসব কি হচ্ছে? কি হচ্ছে অনিকেত বাবু? আপনি বারবার করে নানা রকমের নতুন গল্প বলে বলে আমাদের সকলের সময় নষ্ট করছেন। আর তাছাড়া মাননীয় ধর্মাবতার আপনাকে একবারই সুযোগ দিয়েছিলেন কাউকে কাঠগড়ায় ডেকে জেরা করার জন্য। আশা করি আপনার সেই স্বাদ সম্পূর্ণ হয়েছে। আমি জানি অমিতেশ বাবু, তবে আমি আর একটি বারের জন্য এইটুকু অনুমতি চাইছি। পারমিশন গ্র্যান্টেড। তাহলে সুন্দরলাল বাবু, আপনি তখন যা যা বলেছেন সেই সব কটা কথা যদি একবার গুছিয়ে নিই, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো সন্ধ্যে 7টা নাগাদ প্রফেসর সুকান্ত সেন তার 2 ছাত্রীকে নিয়ে আপনাদের হোটেলে আসেন। চেক ইন করার পরপরই এই ধরুন আধ ঘন্টার মধ্যে তার ঘর থেকে কোনো একজন ছাত্রী আপনার রিসেপশনে ফোন করে বলেন পরদিন ভোর 4টের সময় একটা গাড়ির জন্য। অনিন্দিতা দেবী সে সময় নিজের ঘর থেকে বের হননি। তার মানে খুব সম্ভবত প্রফেসর সেনের ঘর থেকে রিসেপশনে ফোনটা সৌমি দেবী করেছিল। কি তাই তো? হতে পারে, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। আচ্ছা সুন্দরলাল বাবু, আশা করি আমার একটা প্রশ্নের উত্তর আপনি নিশ্চিতভাবেই দিতে পারবেন। প্রতি মাসের ঠিক 3 তারিখে আপনাদের হোটেলে প্রফেসর সেন আসেন, তাই তো?
আর ঠিক সেই একই সময় সিঙ্গাপুর নিবাসী একজন কাপড়ের ব্যবসায়ীও আপনাদের হোটেলে এসে ওঠেন। আর ঠিক এক রাত্রি কাটানোর পরেই তারা দুজনেই ফিরে যান নিজের গন্তব্যে। ব্যাপারটা ভয়ঙ্কর রকমের কাকতালীয় নয়? এইসব কি বলছেন আপনি? এইসব কথা তো আমার জানা নেই। আর কেউ যদি আমাদের হোটেলে থাকতে আসেন, তার সাথে এই খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে সুন্দরলাল বাবু, অত্যন্ত গভীর সম্পর্ক আছে। মাননীয় ধর্ম অবতার, আমি প্রতি মাসের 3 তারিখে চিত্রাঙ্গদা রিসর্টের রেজিস্টারের খাতার জেরক্স কপি সাবমিট করেছি। আপনি দয়া করে একবার ব্যাপারটা খতিয়ে দেখুন। তার সাথে সাথে আমি কয়েকটা ফ্লাইটের টিকিট আর এয়ারপোর্ট সিসিটিভি ফুটেজও জমা করেছি। একটু খেয়াল করে আমি দেখতে অনুরোধ করব। প্রতি মাসের 3 তারিখে সিঙ্গাপুর নিবাসী এই ব্যবসায়ী কলকাতা এসেছেন একা, আর ফিরে যাওয়ার সময় তার সঙ্গে একজন করে মহিলা রয়েছেন, যার আপাদ মস্তক ঘোমটা দিয়ে ঢাকা, এবং প্রতিবারই এয়ারপোর্ট অথরিটির কাছে জানানো হয় ওই ভদ্রলোকের সঙ্গে যে ভদ্র মহিলা যাচ্ছেন তিনি কথা বলতে পারেন না, কারণ তিনি নাকি ভীষণ রকম অসুস্থ। আবার একটা নতুন গল্প। এবার কোন ব্যবসায়ী তার অসুস্থ স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন সেটা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। বোকাস। না স্যার, এই সম্পূর্ণ আত্মগোপন করা ভদ্র মহিলারা যে একজন নয় সেটা আমি গোয়েন্দা বিভাগ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি। প্রত্যেক ক্ষেত্রে প্রায় কাছাকাছি দেখতে একটা ভুয়ো আধার কার্ড দেখানো হলেও তারা যে একই মানুষ নয় সেটা বোঝার মতো টেকনোলজি আমাদের এখানে আছে। আপনি কি বলতে চাইছেন অনিকেত বাবু? গত 3 মাসেই পৌলমী সাঁতরা, জয়শ্রী সেন আর বিদিশা পাল চৌধুরী নামে 3 জন ছাত্রী কলকাতায় এসেছিলেন প্রফেসর সেনের সাথে এই রকমই কোনো না কোনো সেমিনারে যোগ দেওয়ার জন্য, যারা কেউই আর কোনো দিন বাড়ি ফিরে যায়নি। পৌলমীর বাড়ি আলিপুরদুয়ার, জয়শ্রীর বাড়ি জয়নগর আর বিদিশার বাড়ি বাঁকুড়া। অদ্ভুত ব্যাপার হলো এরা কেউই ক্লাসের খুব একটা মেধাবী ছাত্র না হলেও খুব অদ্ভুতভাবেই সেই কাল্পনিক সেমিনারে যোগ দেওয়ার সুযোগ এরা পেয়েছিল অধ্যাপক সুকান্ত সেনের দয়ায়। পৌলমী, জয়শ্রী আর বিদিশা 3টি ছবি টেবিলের ওপর রেখে অনিকেত আবার বলে ওঠে, ওদের মধ্যে শুধুমাত্র একটাই মিল ছিল, সেটা আপনি ওদের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। সেটা ওদের মুখের আদলের ভেতর একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে, যাতে করে খুব অল্প মেকআপ করেই ওদের এমন একটা রূপ দেওয়া যায় যাতে করে ওদের সেই ভুয়ো আধার কার্ডের ভদ্রমহিলা সাজিয়ে নেওয়া যায়। আর আশা করি নিশ্চয়ই এখন কাউকে এটা বলে দিতে হবে না যে অনিন্দিতা দেবীর মুখের আদল অনেকটা এদের মতোই। তার মানে আপনি বলতে চাইছেন আপনার অভিযোগ মতন অনিন্দিতাকে ওই একই রকমভাবে সিঙ্গাপুরের সেই ব্যবসায়ীর সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল? হ্যাঁ ধর্ম অবতার, ঠিক সেটাই হয়েছিল। কিন্তু সৌমি দেবী যদি নিজে সবটা আমাদের না বলেন তবে আমার কথার কোনো ভিত্তি থাকবে না। আমি আমার কথা প্রমাণ করতে পারবো না। অনিকেত, আমি এতক্ষণ যাবৎ পেশাগত দিক থেকে আপনার বিরোধিতা করলেও আপনি এখন যে কথা বলছেন মানবিকতার দিক থেকে তার বিরোধিতা করা অত্যন্ত ঘৃণ্য অপরাধ হবে। যদি আপনার কথা সত্যি হয় আর সত্যি সত্যি এইভাবে এখানে কোনো নারী পাচার চক্র সক্রিয় থেকে থাকে, তবে আমাদের বিরোধিতা ভুলে একজোট হয়ে তাদের সামনে এনে আইনের চোখে দোষী সাব্যস্ত করে শাস্তি বিধান করতে হবে। আর এই ব্যাপারে আমি আপনার বিরোধিতা করব না। কিন্তু একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার, এই যে পৌলমী, জয়শ্রী আর বিদিশার কথা আপনি বললেন,
এরা সকলে বিনা বাধায় সেই লোকটির সাথে সিঙ্গাপুরে যেতে রাজি হবে কেন? তারা তো প্রতিবাদ করবে, পুলিশের কাছে যাবে, না হলে নিজের পক্ষে এয়ারপোর্ট অথরিটির সিকিউরিটি সিস্টেমের কাছে যাবে, তাই নয় কি? তাদের কাছে অভিযোগ জানাবে। কিন্তু এরকম কখনো হয়নি কেন? স্যার, আমার ধারণা এদের সকলের ওপরই কোনো একটা এমন ওষুধ প্রয়োগ করা হয়েছিল যাতে এদের সকলেরই স্নায়ুতন্ত্র সেই সময় সম্পূর্ণ বিকল অবস্থায় থাকে। এরা তখন কথা বলা বা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও কিচ্ছু করতে পারে না। আর সেই কারণেই এদের মুখ ও বধির বলে নিয়ে যাওয়া হয়, যাতে এদের কেউ কোনো প্রশ্ন না করে। আর এই চক্রটাকে সামনে নিয়ে আসার জন্য আমি আবারও সৌমি দেবীর কাছে অনুরোধ করব। সেদিন হোটেলের ঘরে ঠিক কী ঘটেছিল তা তিনি যেন আমাদের বলেন, তার কারণ তার কথা ছাড়া এই সত্য আর কেউ জানতে পারবে না। তিনি জানেন না যে তিনি যাকে বাঁচানোর চেষ্টা করছেন সে আসলে সমাজের জন্য, বিশেষ করে আজকের যুগের যুবতী মেয়েদের জন্য কত বড় একটা বিভীষিকা। মাননীয় ধর্মাবতার, আমি কিছুক্ষণের জন্য আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। যদি মাননীয় আদালত আমাদের সেই সুযোগটুকু দেন তবে আমরা আদালতের কাছে কৃতজ্ঞ থাকব। পরিস্থিতি বিবেচনা করে মাননীয় বিচারক সৌমিকে মঞ্জু দেবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য পাশের একটা ফাঁকা ঘরে একান্তে যাওয়ার সুযোগ দেয়। সম্পূর্ণ এজলাসে তখন একটা চাপা উত্তেজনা। ওখানে উপস্থিত সকলের মধ্যেই গুঞ্জন কাজ করছে। ওই ঘর থেকে এসে সৌমি কি বলে সেটা জানার জন্য। তবে নির্ধারিত 10 মিনিট সময়ের আগেই সৌমি ফিরে আসে আর এজলাসে এসে সোজা হেঁটে যায় কাঠঘরের দিকে। একটু আগেও সৌমির ভেতরে যে ভয়ঙ্কর একটা রহস্যের অবগুণ্ঠন সকলে দেখেছে সেটা সেই মুহূর্তে সম্পূর্ণ খসে পড়েছে। আর তাকে ফিরে আসতে দেখেই এজলাসের সমস্ত গুঞ্জন নিমেষে স্তব্ধ হয়ে যায়। তখন সেখানে এক অদ্ভুত নীরবতা। তার মধ্যে সৌমি বলতে শুরু করে, হুজুর, এতক্ষণ আমাদের উকিলবাবু যে কথা বলেছেন সে কথা সম্পূর্ণ সত্য। আমি সেদিন হোটেলের ঘরে যে ভদ্রলোককে স্যারের সাথে দেখা করতে আসতে দেখেছিলাম সেই ভদ্রলোকের নাম পিনাকি চ্যাটার্জি। দুর্ভাগ্যবশত এই পিনাকি চ্যাটার্জি আমার বাবা। আমি মায়ের কাছে তার ব্যাপারে কথা শুনেছিলাম এবং তার ছবিও দেখেছিলাম, তাই আমি তাকে দেখে চিনতে পারি, কিন্তু পিনাকি চ্যাটার্জি আমায় চিনতেন না। সেদিন হোটেলের ঘরে ঠিক কী ঘটেছিল সেটা আমাদের জানান সৌমি দেবী। আমরা সেদিন হোটেলে গিয়ে পৌঁছাই সন্ধ্যে 7টা নাগাদ। প্রফেসর সেন বলেছিলেন পরদিন ভোরবেলায় আমাদের চেন্নাইয়ের ফ্লাইট আছে, তাই আগের দিন যাতে সন্ধেবেলায় আমরা এয়ারপোর্টের কাছে কোনো একটা হোটেলে থেকে যাব, যাতে ভোরবেলা এয়ারপোর্টে পৌঁছাতে কোনো আমাদের অসুবিধে না হয়। আমরা হোটেলের ঘরে চেক ইন করার ঠিক মিনিট 15 মধ্যেই স্যার আমাদের রুমে আমাকে ফোন করে তার ঘরে ডেকে পাঠান। আমি তার ঘরে গিয়ে দেখি ততক্ষণে একজন ভদ্রলোক তার সাথে দেখা করতে এসছেন আর দুজনের হাতেই অর্ধেক পূর্ণ হুইস্কির গ্লাস। আমার প্রথম যেটা খটকা লাগে সেটা হলো নিশ্চিতভাবে তার কাছে দেখা করতে আসা ওই লোকটা আগে থেকেই হোটেলে ছিল, না হলে ঠিক চেক ইন করার ঠিক 15 মিনিটের মধ্যে বাইরের কেউ এসে পৌঁছাতে পারে না। আমাকে স্যার ডেকে পরদিন ভোরে একটা গাড়ির জন্য রিসেপশনে বলে দিতে বলে।
আর আমি স্যারের ঘরের ল্যান্ডফোন থেকেই সেই ফোনটাই করি। আর সেই কারণের জন্যেই আমি যতটুকু সময় তাদের ঘরে ছিলাম তার মধ্যে এই ভদ্রলোকের সঙ্গে স্যারের কিছু কিছু কথা শুনতে পাই। তারা নিজেদের ভেতরে অনিন্দিতাকে নিয়ে কথা বলেছিলেন। রিসেপশনে গাড়ির ব্যাপারটা কনফার্ম হয়ে যাওয়ার পর স্যার নিজেই আমাকে বলেন অনিন্দিতাকে নিয়ে ওর ঘরে আসতে। আর সেই মতোই আমরা উইস্কি খাবো কিনা জিজ্ঞেস করায় আমি না বলি। স্যার আমাদের জন্য 2 কাপ কফি অর্ডার করে দেন আর অনিন্দিতাকে নিয়ে তার ঘরে যেতে বলেন। কিন্তু আমি ততক্ষণ বুঝতে পেরেছি তারা যা পরিকল্পনা করছেন সেটা খুব একটা ভালো কিছু নয়। আমার সন্দেহ হয় ওই লোকটা আমার দিকেও অত্যন্ত বিশ্রী চোখে তাকিয়েছিল। আগে যেহেতু লোকটার নাম এবং ছবি দেখেছিলাম তাই আমার নিজের মনে মনে খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে এই লোকটা সম্পর্কে আমার নাকি বাবা। কিন্তু ততক্ষণ আমি বুঝতে পারি ওরা অনিন্দিতাকে নিয়ে নিজেদের মধ্যে কোনো একটা পরিকল্পনা করছে। সেই কারণেই আমি অনিন্দিতাকে ডেকে নিয়ে যাওয়ার অছিলায় আমাদের ঘরে এসে অনিন্দিতাকে ওই ঘরে যেতে বারণ করি। আর তারপর আবার একা ফিরে যাই সেখানে। দরজার আড়াল থেকে লুকিয়ে ওদের কথাবার্তা শুনতে চেষ্টা করি। আর ঠিক সেই মুহূর্তে ওদের কথাবার্তা শুনে আমি যা বুঝতে পারি ওরা কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। আরে প্রফেসর, এবার আবার সঙ্গে করে একটা মেয়েও এনেছেন দেখছি। বাই 1 get 1 ফ্রি নাকি? তোমার এসব ভেবে দরকার নেই পিনাকি। তুমি যেরকম বলছো আমি সেই মতো মেয়ে নিয়ে এসছি। এই অন্য মেয়েটার কথা তোমাকে ভাবতে হবে না। আরে কি বলছেন প্রফেসর? মেয়ে নিয়ে এসেছি বললেই তো আর হবে না, আমাকেও তো বাজিয়ে দেখতে হবে চলছে কি না। আমি সব কিছু ভেবেচিন্তেই মেয়েটাকে এনেছি পিনাকি, তোমার রিকোয়ারমেন্ট হিসেবেই এনেছি। আর আমি ওকে আসতে বলেছি, এখনই আসলে তুমি দেখে নিও। সে না হয় ঠিকই আছে, কিন্তু এই মেয়েটা? কারণ আছে, আসলে আমার বয়স হচ্ছে। আমি আর প্রতি মাসে এভাবে তোমার হয়ে কাজ করতে পারবো না। আর এই মেয়েটা খুব গরিব, ওর বাবা নেই, ওর জন্মের পরই ওর মাকে ছেড়ে চলে যায়। মেয়েটার মা খুব আর্থিক সমস্যার মধ্যে ওকে বড় করেছে। তাই এই মেয়েটা মাঝে মাঝেই আমাকে একটা পার্ট টাইম কাজ দেখে দেওয়ার জন্য বলে। তাই ওকে আমি এনেছি তোমার কাছে। ওকে আমি তৈরি করলে এবার থেকে ওই সব কাজ দেখবে। খেপেছেন নাকি আপনি? মেয়েটা যদি পুলিশকে বলে দেয়? বলবে না, তার দুটো কারণ। এক, ওর পেটের খিদে। জানো তো পিনাকি, গরিব মানুষদের পেটের খিদে ভীষণ সাংঘাতিক ব্যাপার। তোমার মনের সত্যতা অসত্যতা সব কিছুকে গোলা টিপে শেষ করে দেয় এই খিদে। আর সেটা ছাড়া আরেকটাও কারণ আছে, তবে সেটা তোমার জানার দরকার নেই। জানেন ধর্মাবতার, আমি প্রফেসর সেনকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করতাম।
আমাদের আমাদের আর্থিক অবস্থার কথা, আমার মায়ের কথা আর বাবার কথা সব কিছুই বলেছিলাম। ওই ওই শয়তানটা কোনোভাবে খোঁজ নিয়ে জেনেছিল যে এই পিনাকি চ্যাটার্জি আমার বাবা। লোকটাকে মনে প্রাণে আমি ঘৃণা করলেও যেহেতু মানুষটা আমার বাবা, তাই আমি যে তার ব্যাপারে কোনো রকম আইনের পদক্ষেপ নিতে পারবো না, সেটাই ধারণা হয়েছিল প্রফেসর সেনের। এদিকে আড়াল থেকে ওদের কথা শোনার পর আমি তখন মোটামুটি নিশ্চিত এরা কি করতে চলেছে। অল্প বয়সী মেয়েদের বাইরে পাচার করে দেওয়ার কোনো ভয়ঙ্কর খেলায় ওরা লিপ্ত হয়েছে। আর আমাদের আগের ব্যাচের পৌলমী, জয়শ্রী আর বিদিশাও সেই প্রফেসর সঙ্গে এরকমই নানা প্রজেক্টে গিয়ে সম্পূর্ণভাবে হারিয়ে গেছিল। সেই রহস্যের কারণও আমার সামনে তখন পরিষ্কার হয়ে যায়। আসলে ওদের সবাইকে প্রফেসর এভাবেই কলকাতায় হোটেলে এনে সিঙ্গাপুর নিবাসী পিনাকি চ্যাটার্জি হাতে তুলে দেয়। আমি ওদের সব কিছু কথা শোনার পর যখন ঘরের মধ্যে আসি, তখন ওরা দুজনই ওদের নারী পাচার চক্রের ব্যবসায়িক টাকার লেনদেন নিয়ে কথা বলছিল। আর আমাকে দেখেই প্রফেসর সেন বলে ওঠে, দেখো সৌমি, এর সঙ্গে তুমি পরিচয় করে নাও। তুমি চাকরির জন্য অনেকবার আমার কাছে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, ইনি তোমাকে একটা কাজ দিতে পারেন। মাস গেলে ভালো টাকা দেবে, আর তোমার পরিবারের কোনো অভাব থাকবে না। আমি ওদের পরিকল্পনার কথা সবটা জানতাম, তাই মাথা নিচু করে আমি সব কিছু হজম করেছিলাম। আর ঠিক তখনই ওই শয়তানটা বলে ওঠে, আরে দাঁড়ান প্রফেসর সেন, আপনি যে মেয়েটা এনেছেন সে তো নিজেই আমাদের কয়েক লক্ষ টাকার ব্যবসা করে দিতে পারে, তাই না? আপনি অনিন্দিতার সঙ্গে এই মেয়েটাকে আমাকে দিন, সিঙ্গাপুরে কোনো কোটিপতির সঙ্গে থাকবে, আরে লাইফ সেট হয়ে যাবে, লাইফ। আর এইসব ছোটোখাটো চাকরির জন্যে কারো পায়ে তেল দিয়ে বেড়াতে হবে না। পিনাকি চ্যাটার্জি অত্যন্ত তাচ্ছিল্য করে কথাগুলো বলার পরেই আমার দিকে তাকিয়ে বলল, কি রে মেয়ে, এখানে এই মাত্র কটা টাকার জন্য চাকরি করবি? তার থেকে ভালো চল আমার সঙ্গে, সিঙ্গাপুরে থাকবি কোনো কোটিপতির সঙ্গে। তুই তাকে খুশি করবি, সে তোকে মুঠো মুঠো টাকা দেবে, মুঠো টাকা। সে টাকা জীবনে কোনোদিন দেখিস নিতে। বিশ্বাস করুন ধর্মাবতার, আমি নিজে এই কথা বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা আমাকে এই কথা বলেছেন। আমার মাথায় তখন আগুন চেপে গেল। হাতের কাছে কিছু না পেয়ে টেবিলের উপরে রাখা ফল কাটা ছুরিটা দিয়ে আমি ওদের আক্রমণ করি। অতর্কিতে আমি এভাবে ওদের উপরে ঝাঁপিয়ে পড়বো সেটা ওরা কল্পনাও করতে পারেনি। ওরা চমকে ওঠে, পালাবার চেষ্টা করলেও ওই শয়তান সুকান্ত সেন আমার হাতে আটকা পড়ে যায়। আর আমিও ওই দুই ছুরির আঘাতে ওকে শেষ করে দিই। শুধুমাত্র আমার একটাই আক্ষেপ, ওই পিনাকি চ্যাটার্জি আমার হাত থেকে বেরিয়ে যায়। আমি চেয়েছিলাম ওকে আমি নিজের হাতে শেষ করব। আমার বাবা বলে ওকে আমি রেয়াত করব না। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি যেটা করেছেন সেটাকে আমি যুক্তিসঙ্গত বলেই মনে করি। এবার সম্পূর্ণ বিচার মাননীয় বিচারকের হাতে। তবে একটা কথা আমি একটু বলি, পিনাকি চ্যাটার্জি সেদিন আপনার হাত থেকে পালিয়ে যেতে পারলেও সে একেবারে পাত্তারি গুটিয়ে সিঙ্গাপুর পালিয়ে যেতে পারেননি। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক সীমানা পার করে নারী পাচার চক্র চালানোর অপরাধে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তার ওপর নজর রেখেছিল। আর চিত্রাঙ্গলা রিসর্ট থেকে বের হওয়ার পরেই পুলিশ তাকে গ্রেফতার করে। আর থানায় নিয়ে গিয়ে ধোলাই দেওয়ার পর সে তার সব অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। আমরা সেই সমস্ত জবানবন্দির কপি একটা পৃথক কেসের জন্য আগেই আদালতে সাবমিট করেছি, কিন্তু যেহেতু প্রফেসর সুকান্ত সেন হত্যা মামলা একটা সম্পূর্ণ পৃথক কেস, তাই দুটো কেসের মধ্যে সংযোগ প্রতিষ্ঠা এবং অধ্যাপক সুকান্ত সেনের হত্যার
আসল কারণ সামনে আনার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আশা করি মহামান্য আদালতের কাছে এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাপারটা জলের মতো পরিষ্কার। এ কথা ঠিক, সৌমি দেবী ডক্টর সুকান্ত সেনকে খুন করেছে, কিন্তু কি করেছে তার থেকে অনেক বড় হলো কেন করেছে এবং কোন পরিপ্রেক্ষিতে করেছে। এবার মাননীয় বিচারক সৌমির জন্য যা বিচার ধার্য করবেন আমি তা মাথা পেতে মেনে নেব। কিন্তু আপনার পরিচয়টা তো এখনো আমরা পেলাম না। আপনি এই কেসের সঙ্গে কিভাবে যুক্ত? আসলে স্যার, আমি একজন আইপিএস অফিসার। ল নিয়ে গ্র্যাজুয়েশন করার পর আমি সিভিল সার্ভিসের দিকে যাই। ক্রাইম ব্রাঞ্চ যখন এই কেসটাকে নিয়ে তদন্ত করছিল, আমি তখনই বুঝতে পারি দুটো সমান্তরাল কেসের তদন্ত একসঙ্গে না হলে এই রহস্যের সম্পূর্ণ সমাধান হবে না। আর ঠিক সেই জন্যই কালো গাউনটা আরেকবার গায়ে চাপিয়ে চলে আসা। তবে আমি আমার কাজ করেছি, এবার মাননীয় আদালত তার রায় দেবেন। শুধু আমার একটাই অনুরোধ, রায় দানের সময় সৌমিকে একজন নিছক ঈর্ষাপরায়ণ খুনি না ভেবে সমাজের মধ্যে শিক্ষিত মানুষের ছদ্মবেশে থাকা একজন শয়তানকে তার যোগ্য শাস্তি দানের কারিগর বলে বিবেচনা করলে বোধহয় আইনের মানদণ্ডটির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। আর আমার কিছুই বলার নেই। গোটা ইজলাসে তখন এক নিশ্ছিদ্র নীরবতা। আইনের বিচারের ওপরেও অনেক বড় বিচার রয়ে যায়, আর সেটা মানবিকতার। অনিকেত এগিয়ে এসে মঞ্জু দেবীর দুটো হাত একবার শক্ত করে ধরে। মঞ্জু দেবীর এই কৃতজ্ঞতা প্রাপ্য, কারণ তিনি সৌমিকে না বোঝালে সৌমি কিছুতেই পিনাকি চ্যাটার্জি সম্পর্কে একটাও কথা বলতো না। তারপর মাননীয় বিচারককে সম্মান জানিয়ে ধীর পায়ে কোর্টরুম থেকে বের হয়ে যায় অনিকেত। ওর কাজও করে দিয়েছে, এবার বাকি কাজ আইন করবে। ওর এবার বিদায় নেওয়ার পালা।